বরাবরের মতো আবার আমরা নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। তো আগের ক্লাসটা করেছিলাম যে ভারতের পরিচয় আর তার প্রশাসনিক বিভাগ নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন যে বোর্ডে ভারতের ছবি আঁকা হয়েছে আর চারটা লম্বা বরাবর দাগ টানা হয়েছে লম্বা বরাবর। তো আমরা এই জানবো যে চারটা দাগ কি, এগুলোর ডিটেলস আমরা জানবো। তো আমরা যারা ভূগোল প্রেমী তারা সকলেই জেনে ফেলেছি যে যে চারটা দাগ টানা হয়েছে এগুলো হচ্ছে হিমালয় পর্বত শ্রেণীবিভাগ, শিবালিক, হিমাচল, হিমাদ্রি আর টেথিস। এগুলো আমরা লিখে ফেলি। তো নিচে যে দাগটা দেখছেন লম্বাভাবে টানা হয়েছে এটাই হচ্ছে শিবালিক হিমালয়। তারপরে আছে শিবালিকের ঠিক ওপরটা হচ্ছে হিমাচল হিমালয়। তারপরে ওপরে রয়েছে হিমাদ্রি। এই হিমাদ্রিটাই হচ্ছে আসল, মানে চারটা অংশের মধ্যে সব থেকে বেশি ভালো অংশ যেটা সেটা হচ্ছে হিমাদ্রি, যাকে গ্রেট হিমালয় আমরা বলা হয় থাকে গ্রেট হিমালয়। আর হিমাচলকে লেসার হিমালয় নামেও ডাকা হয় ইংলিশে। আর শিবালিক একদম নিচের অংশ, এটা লোয়ার হিমালয়। আর উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টেথিস বা ট্রান্স হিমালয়। তো এই চারটি অংশ হচ্ছে যে কি, এটা হচ্ছে আপনার প্রস্থ বরাবর এগুলো ভাগ করা হয়েছে, মানে এই যে প্রস্থ বরাবর যেটা দেখছেন এগুলো ভাগ করা হয়েছে চারটি ভাগে। তো এরপর আমরা এগুলোর একটি করে ডিটেইলস জানবো যে এগুলোর বর্ণনা বলতে আমরা কি বুঝি। বিশেষ করে ওপরে যেটা দেখছেন যে টেথিস হিমালয় যে দুটো অঞ্চল নিয়ে গঠিত। একটা হচ্ছে জম্মু কাশ্মীরের কিছুটা রয়েছে, আর হচ্ছে লাদাখ। এই জম্মু কাশ্মীর আর লাদাখ নিয়ে হচ্ছে আমাদের টেথিস। জম্মু কাশ্মীর আর লাদাখ নিয়ে হচ্ছে টেথিস। এই ব্যাকেটে নামগুলো লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। জম্মু কাশ্মীর আর লাদাখ নিয়ে হচ্ছে টেথিস। এবার হিমাদ্রিতে বিশেষ করে এখানে আমরা পাবো জম্মু কাশ্মীরের অংশটা রয়েছে, এখানে লাদাখ কিন্তু নেই, এখানে জম্মু কাশ্মীরের অংশটা আমরা এখানে পেয়ে যাব। জম্মু কাশ্মীর আছে, তাছাড়া রয়েছে এখানে হিমাচল, জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ড আর এখানে পাচ্ছে সিকিম। এই অংশ নিয়ে হচ্ছে হিমাদ্রি হিমালয়। তারপর যে হিমাচল যেটা হিমালয়, সেখানে আমরা পেয়ে যাবো আবার জম্মু কাশ্মীর পেয়ে যাব। জম্মু কাশ্মীর, তারপরে কিছুটা অংশ রয়েছে হিমাচল প্রদেশের। তারপরে উত্তরাখণ্ড আর পশ্চিমবঙ্গের অংশটা রয়েছে। আর পশ্চিমবঙ্গ, বিশেষ করে পশ্চিমবঙ্গে একদমই যেটা উত্তরপাট অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি ওই অংশটা কিন্তু আমাদের হিমাচল হিমালয়ের অংশ। তারপরে নিচে যেটা রয়েছে শিবালিকের অন্তর্গত হচ্ছে জম্মু কাশ্মীর, এখানে পাঞ্জাব আছে, হরিয়ানা আছে, তার সাথে পেয়ে যাবো উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশ। এর সাথে অরুণাচল প্রদেশের কিছুটা অংশটা জড়িত রয়েছে। আর এখানে পশ্চিমবঙ্গের কিছুটা অংশ আছে। তো এই নিয়ে হচ্ছে আমাদের শিবালিক হিমালয়। তো
তাহলে চারটি হিমালয় কোন কোন অংশ নিয়ে গঠিত সেগুলো আমরা এখন লিখাবো। তো বলে দিই যে পুরো হিমালয়ের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 7 লক্ষ বর্গ কিলোমিটার, 7 লক্ষ বর্গ কিমি। এর মধ্যে ভারতে অবস্থান করছে 5 লক্ষ বর্গ কিমি। তাহলে পুরো আয়তন, পুরো ক্ষেত্রফল হচ্ছে এটা, কিন্তু ভারতে রয়েছে 5 লক্ষ বর্গ কিমি। আমরা জানি যে টোটাল ভারতের ক্ষেত্রফল হচ্ছে 31,66,414 বর্গ কিমি। আর সামগ্রিকভাবে যদি এই আকসাই চীন আর এদিকে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অংশটা যদি সমগ্রভাবে ধরা হয় তাহলে হবে 32,87,263 বর্গ কিলোমিটার। তো আমরা তাহলে এখানে হিমালয় সম্পর্কে আজকে বর্ণনা করছি। আমরা হিমালয়ের যে 4টি অংশ সেখানে আমরা বর্ণনা করলাম। এবার আমরা জানবো যে তেথিস হিমালয়ে কোন কোন পর্বতগুলো অবস্থান করছে। বিশেষ করে তেথিস হিমালয়ে এখানে জাসকার কৈলাস পর্বত, তারপর কারাকোরাম এটা অবস্থান করছে। মানে এই তেথিসের অংশ জাসকার, কৈলাস, কারাকোরাম, এমনকি আগেল পর্বতটাও তেথিস পর্বতের অংশ। তো আমরা জানি যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কেটু কিন্তু তেথিস হিমালয়ের অংশ, আর বর্তমানে এটা পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অংশ হিসেবে গণ্য। বিশেষ করে কেটুটা এই জায়গায় রয়েছে। তো যাই হোক, আর এরপরে যেটা চলে আসবো আমরা হিমাদ্রি হিমালয়, যেটা হচ্ছে গ্রেট হিমালয় বলার কারণে যে 4টি শ্রেণীভাগ করা হয়েছে পুস্তকের মধ্যে, তার মধ্যে বেশিরভাগ অংশটা হচ্ছে গ্রেট হিমালয়। তাই গ্রেট হিমালয়ের মধ্যে যেসব পর্বত বা পর্বত শৃঙ্গগুলো রয়েছে সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট পেয়ে যাবো আমরা। এই হিমাদ্রি হিমালয়ের অংশ, যেরকম নেপালের অংশটা রয়েছে সেখানেই কিন্তু মাউন্ট এভারেস্ট রয়েছে। এছাড়া আমাদের যে কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ সিকিমে যেটা অবস্থান করছে কাঞ্চনজঙ্ঘা, সেটাও হিমাদ্রি হিমালয়ের অংশ। অর্থাৎ পৃথিবীর যে প্রধান দুটি সর্বপ্রধান হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848.86 মিটার, সেটা এই হিমাদ্রি হিমালয়ের অংশ। তারপরে দ্বিতীয়তম হচ্ছে কেটুর উচ্চতা হচ্ছে কত 8,611 মিটার, সেটাও কিন্তু হিমাদ্রি হিমালয়ের অংশ। তারপরে যেটা তৃতীয়তম যেটা হচ্ছে আচ্ছা কেটুটা কিন্তু ট্রান্স হিমালয়ের অংশ। আর তৃতীয়তম যেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা, সেটা হচ্ছে 8,586 মিটার, যেটা হিমাদ্রি হিমালয়ের অংশ। অর্থাৎ পৃথিবীর 3টি যে বৃহৎ পর্বত শৃঙ্গ তার মধ্যে 2টি অবস্থান করছে হিমাদ্রি হিমালয়ে আর 1টি অবস্থান করছে তেথিস হিমালয়ে। এরপরে আমরা চলে আসবো যে হিমাচল হিমালয়ে যে সব পাহাড়গুলো রয়েছে সেগুলো হচ্ছে জম্মু পাহাড়, তারপর যে ধওলাধর, এই পাহাড়গুলো কিন্তু হিমাচল হিমালয়ের অংশ। আর এই হিমাচল হিমালয়ে যে ধওলাধর, পীরপাঞ্জাল এই অংশগুলো রয়েছে পাহাড় বা পর্বত। আর এখানে তেথিস হিমালয়ে যে জাসকার আর এখানে হিমাচল হিমালয়ে মধ্যবর্তী অংশে কিন্তু কাশ্মীর উপত্যকাটা অবস্থান করছে। শুধু কাশ্মীর উপত্যকা নয়, এখানে কোলাকাংড়ি উপত্যকাও কিন্তু এই অবস্থান করছে হিমাচল হিমালয় আর তেথিস হিমালয়ের মধ্যবর্তী অংশে। আর হিমাচল হিমালয় আর শিবালিক হিমালয়ের মধ্যবর্তী অংশে যে উপত্যকাগুলো অবস্থান করছে তার মধ্যে প্রধান হচ্ছে দেরাদুন। আমরা জানি যে উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। তো উত্তরাখণ্ডের দেরাদুনটা হিমাচল আর শিবালিক হিমালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এছাড়া চৌখাম্বা, পাটলি এই যে উপত্যকাগুলি রয়েছে এগুলো সবই কিন্তু শিবালিক আর হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অংশে অবস্থান করে। এরপর আমরা জানবো, এটা তো আমাদের জানা হলো যে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীভাগ। এবার আমরা জানবো যে দৈর্ঘ্য বরাবর হিমালয়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে আর সেই ভাগগুলো কি কি। তো এই অংশটা পর্যন্ত আমরা ধরে নিই যে এটা হচ্ছে পশ্চিম হিমালয়, অর্থাৎ হিমালয়ের এই অংশটা পশ্চিম ভাগ। আর এই অংশটা অর্থাৎ সিকিমের পশ্চিম অংশ পর্যন্ত হচ্ছে মধ্যভাগ, আর সিকিমের পর থেকে অরুণাচল প্রদেশ আর আসাম হচ্ছে পূর্ব ভাগ, অর্থাৎ পূর্ব হিমালয়, মধ্য হিমালয় আর পশ্চিম হিমালয়, এগুলো হচ্ছে দৈর্ঘ্য বরাবর ভাগ। তো এবার বলে দিই যে পশ্চিম হিমালয়ে যেসব পাহাড় পর্বতগুলো অবস্থান করছে তার মধ্যে সব থেকে উচ্চতম
উচ্চতম পর্বতটি হচ্ছে কি নাঙ্গা পর্বত। এখানে যেটা তেথিস হিমালয়ের যেটা কেটু, কেটু কিন্তু হিমালয়ের অংশ নয়। আমরা ভালো করে জানি যে কেটু কিন্তু হিমালয়ের অংশ নয়, সেটা হচ্ছে কারাকোরাম পর্বতের অংশ। তাই এখানে কেটুকে বাদ দিয়ে, কেটু যদিও পশ্চিম আমাদের ভারতের অবস্থান অনুযায়ী ভারতের হিমালয়ের পশ্চিম দিকে অবস্থান করলেও কিন্তু হিমালয়ের অংশ নয়। তাই হিমালয়ের অংশ না হওয়ার কারণে নাঙ্গা পর্বত যেটা জম্মু কাশ্মীর আর লাদাখের অংশে অবস্থান করছে, সেটাই হচ্ছে যে পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটা হচ্ছে নেপালে অবস্থিত, যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে অবস্থান করছে। তো আমরা প্রশ্ন বরাবর তাহলে ভাগগুলো জানা হলো। এরপর আমরা জানবো যে এটা হিমালয়ের অংশ ছাড়াও যে এইখানে এই যে উত্তর পূর্ব ভারতের যেসব রাজ্যগুলো আছে, এখানে 7টি রাজ্য আছে। যে 7টি রাজ্যকে আমরা কি বলে থাকি, একত্রে 7 সিস্টার হিসেবে ঘোষণা করা হয়। তার মধ্যে মেঘালয় ছাড়া, এই রাজ্যগুলির মধ্যে মেঘালয় ছাড়া বাকি 6টি রাজ্যে কিন্তু বিশেষ করে পাহাড় পর্বত আছে, কিন্তু সেগুলো হিমালয়ের সরাসরি অংশ হিসেবে ধরা হয় না। পাহাড় পর্বত আছে কিন্তু হিমালয়ের অংশ হিসেবে নয়। আর মেঘালয়টা হচ্ছে মালভূমির অংশ। মেঘালয় মালভূমির যে গারো খাসি, মেঘালয়ের অবস্থান করছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়গুলি। এর মধ্যেও মেঘালয় মালভূমির যে শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী। আর এই শিলংটা বৃষ্টি ছায়া অঞ্চলের অন্তর্গত। এই শিলংই হচ্ছে আবার মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া বাকি যে রাজ্যগুলো আছে, অর্থাৎ যেরকম নাগাল্যান্ডের একটা উল্লেখযোগ্য পাহাড় হচ্ছে নাগা পাহাড়, মিজোরামের মিজো পাহাড়, অর্থাৎ রাজ্যের নাম অনুসরণ করেই সেই পাহাড়গুলোর নাম রাখা হয়েছে। এছাড়া অসমের নিকির পাহাড় রয়েছে। এছাড়া এখানে অরুণাচল প্রদেশের যে মিসমি পর্বতের মধ্যে যে দাফাবনটা হচ্ছে আবার এই উত্তর পূর্ব অঞ্চলে যেসব পাহাড় পর্বতগুলো আছে হিমালয় ছাড়া, তার মধ্যে দাফাবন হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, যেটা এখানে অরুণাচল প্রদেশের মিসমি পাহাড়ের অন্তর্গত। তো আমরা এখানে ডিটেইলস আমরা জানলাম আজকে যে হিমালয় পর্বতকে প্রস্থ অনুযায়ী কি কি ভাগ করা হয়েছে আর দৈর্ঘ্য অনুযায়ী কি কি ভাগ করা হয়েছে। আর এখানে যে উত্তর পূর্ব অঞ্চলটা বিশেষ করে পাহাড় পর্বত আর মালভূমি নিয়ে গঠিত, সেটাও আমরা জানলাম। আর আরেকটা জিনিস যে এই যে অংশগুলো রয়েছে এটা পুরোটাই হচ্ছে যে ভারতের হিমালয় পর্বতের কিন্তু অংশ। এছাড়া 7,12,000 কিমি টোটাল আমাদের ক্ষেত্রফল জেনেছি, আর ভারতে অবস্থান করছে 5,00,000 কিমি। আমরা পরের ক্লাসে আমরা ডিটেইলস আরো জানবো যে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, অর্থাৎ এই যে অঞ্চলটা রয়েছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলটা ডিটেইলস আমরা জানবো। পরবর্তী ক্লাসগুলিতে আমরা এই অংশগুলো ডিটেইলস আমরা শিখবো। তাছাড়া দাক্ষিণাত্য যে মালভূমি, অর্থাৎ দক্ষিণ ভারতের যে অংশটা দাক্ষিণাত্য মালভূমি, এটা পুরোটাই হচ্ছে দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমি। এটা লাভা বেরিয়ে বিদার অনুৎকমের মাধ্যমে এখানে প্লেটো অঞ্চল সৃষ্টি করেছে। এটাও একটা ভারতের প্রাকৃতিক অংশ। আমরা পড়াশোনা করব। আর করবো আমরা যে সমভূমি, বিশেষ করে উপকূলীয় সমভূমি অঞ্চল, এটা পূর্ব উপকূলীয় সমভূমি আর এটা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি। আজকে আমরা পড়লাম যে ভারতের হিমালয় পর্বতের বর্ণনা, যেটা বিশেষ করে আমাদের ভারতকে প্রাকৃতিক ভাগ অনুযায়ী বিশেষ করে 5টি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে হিমালয় পর্বতের বর্ণনা হচ্ছে 1টি, উত্তর ভারতের সমভূমি অঞ্চল হচ্ছে 2টি, আর এই যে দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল হচ্ছে 3টি। আর এখানে যেটা পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলে যে সমভূমির বর্ণনা সেটা হচ্ছে 4টি। আর আরেকটি হচ্ছে যে সব অবশিষ্ট দ্বীপ আর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত যেগুলো, এখানে রয়েছে আন্দামান নিকোবর, এছাড়া লাক্ষাদ্বীপ, মিনিকয় দ্বীপ, এগুলো সবই কিন্তু ভারতের দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জগুলোকে নিয়ে একটি ভাগ রয়েছে। তো আমরা 5টি ভাগ পরপর আমরা জানবো। তো এর মধ্যে সবথেকে যেটা বড় ভাগ ছিল, বিশেষ করে তোমাদের বইয়ে যেটা ডিটেইলস বর্ণনা আছে, এত জটিল জিনিস যেগুলো রয়েছে, সেটা হচ্ছে এই ভারতের হিমালয় পর্বত। এরপরে যে ভাগগুলো রয়েছে ওই কিন্তু অতটা জটিল ভাবে দেওয়া নেই। আর এই ভাগগুলোর মধ্যে সবথেকে বড় ভাগটি হচ্ছে কিন্তু
এই যে দক্ষিণ ভারতের যে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলটি হচ্ছে সব থেকে বৃহত্তম ভাগ, ছোট হচ্ছে দ্বীপপুঞ্জ অঞ্চল। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এরকম আরো ভিডিও যদি চান তো অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। টাটা, বাই বাই।